কি ব্যাপার কাব্য, তুই এখনো এখানে শুয়ে পড়ে আছিস? ওদিকে তোর বাবা সমানে বকবক করেই যাচ্ছে। ছটার মধ্যে তোর ওখানে থাকার কথা। এখন বিকেল 5টা বাজতে চললো। রেডি কখন হবি? আর যাবি বা কখন? মিসেস তনুজা একদমই কথাগুলো বলে মেয়ের মনোভাব বোঝার চেষ্টা করলেন। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, মা, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না। এদিকে এনিটাও ফল তুলছে না। একা একা যেতে মন সায় দিচ্ছে না। তুমি চলো না মা আমার সাথে। তনুজা জামা কাপড়ের দিকে নজর বুলিয়ে বলে উঠল, এই মেয়ে, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসলো রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র যদি না পছন্দ হয় আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজে ক্যাসেট বাজিয়েই যাচ্ছ। এদিকে ছেলেটা কফি শপে যে বসে আছে। তুমি এক কাজ করো, তুমি যেভাবেই আছো সেভাবেই চলে যাও, আর তোমাকে রেডি হতে হবে না। বাজঘাই গলায় কথাগুলো বলে চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছান থেকে নেমে একটা ক্রুপ টপ লং স্কার্ট আর শ্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট্ট ইয়াররিং আর পেন্ডেন্ট পরে নিল। আর হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখে কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপে নিল। তার সাথে গালে সামান্য ব্রাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে থিতি করে ঘাড়ে দুই পাশে ছেড়ে দিল। তারপর নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুঁস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো রাজ্য। ড্রয়িং রুমে বসে রয়েছে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী। বসে বসে রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়েই রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন তিনি, আমি তোমার ওপর কখনোই আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেটাকেই যে বিয়ে করতে হবে বিষয়টা এমন না। পাত্র পছন্দ না হলে তার সাথে হাসি মুখে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত, ভেতরে ঠিকই ততটাই নরম, একদম নারিকেলের মতো। উপরে যতই ধমকাধামকি করুক না কেন, হৃদয়ে সবটা ঢেলে তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্যও আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সাই জানিয়ে ঘড়িতে সময় দেখে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফি শপ দ্য ব্লু মুন। এই 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটি দোতলা পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্কস আর এপিটাইজার আইটেম দিয়ে সাজানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা বা পশ শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যে আসা হয়েছে, কিন্তু আজকে আগমনটা ভিন্ন। রাজ্য রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। আর যাই হোক, কারো সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার তার কোনো ইচ্ছে নেই। আর ছেলে যেহেতু বিদেশি, তার সামনে স্ট্যাবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাঁচে পুশ করা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের দিকে নজর দিতেই রাজ্যের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাতে নিজেই চিমটি কেটে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল রাজ্য। উফ! চোখ দুটো কোচকে পিটপিট করে দৃষ্টি সাফ করে আবারও সেই টেবিলের দিকে নজর দিল রাজ্য। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে সেই টেবিলে। কালো চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথা খানাও। সারা শরীর হাতড়ে 20 কেজি মাংস পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মধ্যে বড় বড় বাঁকানো গোঁফ। সেটি এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটা টেবিল দেখতে পেয়ে কোনো মতে সেখানে গিয়ে বসে পড়ল রাজ্য। টেবিলের উপরে রাখা ফুলদানি ফুল দিয়ে মুখ ঢেকে ছেলেটির দিকে নজর দিতেই দেখতে পেল ছেলেটি ঘাড় বাঁকিয়ে এদিকে ওদিকে তাকাতাকি করছে। ছেলেটি হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথাটা ঢুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে কল এসে রাজ্যের ফোনটি ভোঁ শব্দে কেঁপে উঠল। ফোনটি বাজার সাথে সাথে ভয়ে রাজ্য কেঁপে উঠল। কোনো মতে ফোনটি সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগলো রাজ্য, ইয়া মাবুদ, এ কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিটও সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। আর এখন যদি এখান থেকে বেরিয়ে যাই, ছেড়ে যদি দেখে ফেলে তখন? রাজ্য যখন নিজেকে নিয়ে ভাবনা চিন্তায় মগ্ন,
ঠিক কেউ গমগমে ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আই হ্যাভ বুকড দিস টেবিল। এমন কঠিন পরিস্থিতিতে রক্ত হিম করা কণ্ঠে কেঁপে উঠে টেবিলে বিছানো সাদা রঙের কাপড়টাকে খামচে ধরল রাজ্য, কিন্তু মাথা বের করলো না। ওপাশের ব্যক্তি এবার চটেই গেল, দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না, নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বসার স্টাইল? নিজের ইজ্জতে এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকে থাকার কারণে তার সেট করা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে ভূতের মতো বিছিয়ে রয়েছে। রাজ্য কোনো মতে দুই হাতের সহিত চুলগুলো সরিয়ে মাথা একটু তুলে অনুনয়ে সুরে বলে উঠল, প্লিজ একটু কোঅপারেট করুন, সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন, আমি বিল পে করে দেব, প্রমিস। ওপাশের ব্যক্তি মুখে কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘনা চাইতে বৃষ্টি এসে ধরা দেয়, তখন সেই মুখ লুকানোর জায়গা বড্ড অভাব দেখা যায়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি করে দুম করে বসে গেল। রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্ক জানাতে গিয়েই শক্ট হয়ে গেল। আরে, এ তো সেদিনে সেই ঘুষি মারা সেই লোকটা। নিজের চুল নিজেই খামচে ধরল রাজ্য, বিড়বিড় করে বলে উঠল, আজকে আমার জন্য এত এত সারপ্রাইজ রাখা হয়েছে। হায় মাবুদ, সারপ্রাইজ দেখে কিডনিতে অ্যাটাক এসে যাচ্ছে আমার। কোন পাপের শাস্তি এগুলো? নিজের শখের মানুষটি যখন কারো পাশে উপস্থিত থাকে, তখন তাকে ছুতে না পারা তীব্র কষ্ট হৃদয়ে সেল হয়ে বিঁধে এটা ভুগতভুগি ছাড়া আর কেউ বুঝবে না। আর তার যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে সামনের দাঁত কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে যুবরাজ। এই মানবকে সে কখনো এত সুন্দর রূপে দেখেনি। সাজসজ্জাবিহীন তো সে স্বর্গের পরী, কিন্তু এখন তাকে পরীরানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে করছে এখনই এই মেয়েকে শক্ত করে জড়িয়ে হাজারখানিক চুমু দিতে, কিন্তু তার চেয়ে সেই অধিকার নেই। নিজেকে নিজেই হতভাগা ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল যুবরাজ। ফুলজানি সমেত নিজের মুখ ঢেকে উঠে দাঁড়ালো রাজ্য। আশেপাশে দৃষ্টি মেলে অতীব কৃষ্ণবর্ণ লোকটিকে খুঁজল রাজ্য। লোকটিকে কোথাও দেখতে না পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে, অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। আর এই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে রাজ্য যুবরাজের কোলে মুখ লুকালো। বেচারার যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে। এমন কঠিন পরিস্থিতি তার জীবনেও কোনোদিনও আসবে সে তার স্বপ্নেও ভাবেনি। যুবরাজ নিজেকে শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল। কিন্তু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় দফায় ভো ভো কেঁপে উঠল। রাজ্য দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নম্বর দেখে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাজ্যের বাবার গম্ভীর কণ্ঠ শোনা গেল, কি ব্যাপার রাজ্য, সেটা সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনটাও তুলছো না আর দেখাও করছো না, এ কি ধরনের ফাজলামো তোমার? নিজের মুখে এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা, সেটা কি উগান্ডা প্রবাসী? মৃদু কণ্ঠে কথাটা বলে উঠল রাজ্য। এক চোরে সবগুলো দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে, সেটা 32 নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে তোমার জন্য। তুমি 5 মিনিটের মধ্যে ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে চড়িয়ে তোমার গাল লাল করে ফেলবো, বেয়াদব মেয়ে। কথাগুলো বলেই গজগজ করতে করতে খট করে ফোনের লাইনটা কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে ভ্রু কুচকে পিছনের দিকে উঁকি দিল রাজ্য। এরপর জিভ কেটে নিজের মাথায় নিজেই কাঠটা মেরে বলে উঠল, ধুর গাধি, এটা তো 34 নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে 32 নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়, সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতেও পারে না। ছেলেটি কি ধপধপে ফর্সা, ফ্রেঞ্চ কাট, কোচা কোচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার, কি ড্যাশিং দেখতে। উফ, চোখ জ্বলে গেল। রাজ্যে এমন উদ্ভট ভাবভঙ্গি মোটেও সুবিধা মনে হলো না যুবরাজে। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রাধাপের উপস্থিতি ঘটে। সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি কেন? কথাগুলো বলতে বলতেই যুবরাজের পাশে মানবীয় দিকে চোখ যেতেই মুখের ভাষা হারালো রাধা। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে উঠল, এই ভূতনিকে? রাধাপের আঙুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা লেপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রাধাপো হো হো শব্দ করে হেসে উঠল। দুটো ছেলে হঠাৎ এমন উদ্ভট হাসিতে বেকল বনে গেল রাজ্য।
যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনি। কথাটা বলেই যুবরাজ ঠোঁট চেপে হেসে উঠল। নিজে এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যের। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে 1 সেকেন্ডও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। 2 হাত দিয়ে দুটো সেই কাজল পরিষ্কার করতে গিয়ে রাজ্য আবারও ছড়িয়ে ফেলল। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল, ওয়েট, আমি হেল্প করছি। বলেই টেবিলের ওপরে থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধীরে ধীরে কাজল মুছার কাজে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকালো। চকচকে ফর্সা ক্লিন সেম মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণিযুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডাক বাউন ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্যতম পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সাথে ব্ল্যাক রেড ঠোঁট দুটো সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্যের গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গা স্পর্শ করতেই যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ যে চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়েটারের কথায়। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? রাজ্য নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর মাথা নিচু করে বলে উঠল, আই এম সরি, আই হ্যাভ টু গো। বলেই যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। আর এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়েটার ছেলেটির পিঠে ছাল তুলতে ইচ্ছে করছে। কোনো মতে চটে যাওয়ার রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত চেপে ধরে রাধাবকে উদ্দেশ্য করে যুবরাজ বলে ওঠে, যা মন চায় অর্ডার দে, আই অ্যাম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই আর ভালো লাগছে না তার।